কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন সময় আম্মু এসে বলল, আজকে একটু তাড়াতাড়ি আসিস। কেন? তোকে নিয়ে আমার বান্ধবীর বাসায় যাব। তোমার বান্ধবীর বাসায় তুমি যাও, আমি গিয়ে কি করব? আরে যাবো তো তোর জন্য, ফাতেমা তোকে নিয়ে যাওয়ার জন্য বলছে। আমার জন্য যাবে মানে? তোর জন্য মেয়ে দেখতে যাব। তুমি কি পাগল হইছো? মেয়ে দেখবা মানে? আমি আর ফাতেমা একে অপরকে কথা দিয়েছিলাম আমাদের ছেলে মেয়েকে একসাথে বিয়ে দিয়ে আমাদের সম্পর্কটা আরো গভীর করব। বাহ বাহ, চমৎকার। নিজেদের জন্য আমাকে কেন বলে দিচ্ছ? তুই ছাড়া আমার আর কোনো ছেলে আছে নাকি? তাহলে তো তাকেই দিতাম। কিন্তু এটা কেমনে সম্ভব? আমি এখনো তোমার কাছ থেকে টাকা নিয়ে পকেট চালাই। বউকে কি খাওয়াবো? তুই যে কি রোজগার করে খাওয়াবি সেটা আমি খুব ভালো করে জানি। খাওয়ার চিন্তা তোর করা লাগবে না। কিন্তু কিন্তু কি? মেয়ে তোর থেকে 1 বছরের বড়। কি বড় মানে? বড়। এই আম্মু, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? এমনিতে আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করছো, এখন আবার বলো মেয়ে আমার থেকে সিনিয়র। তো কি সমস্যা? সমস্যা কি মানে? আরে ছেলেরা সবসময় তাদের থেকে জুনিয়র মেয়ে বিয়ে করে, এটাই সমাজের নিয়ম। কোন হাদিসে লেখা আছে যে সিনিয়র মেয়ে বিয়ে করা যাবে না? দেখো আম্মু, এটা পসিবল না। আজকে যদি মেয়ে আমার থেকে ছোট হতো তাহলে বিয়ের কথা চিন্তা করতাম। আরে আমরা তো মনে করেছিলাম আমার মেয়ে হবে আর ফাতেমার ছেলে হবে, কিন্তু হয়ে গেল উল্টো। ফাতেমার আগে মেয়ে হয়ে গেল, তারপর তুই জন্ম নিলি। যদি ফাতেমার ছোট কোনো মেয়ে থাকতো তাহলে তোর সাথেই তার বিয়ে দিতাম, কিন্তু এখন তো ফাতেমার একটাই মেয়ে, তাই তোকেই বিয়েটা করতে হবে। এই আম্মু, তুমি মানুষ? নিজের ছেলের সাথে কেউ এমন করে? মেয়েটা অনেক ভালো, দেখতেও মাশাআল্লাহ। তুই একবার তাকিয়ে আর চোখ ফেরাতেই পারবি না। অনার্স 3য় বর্ষে পড়ে। কি 3য় বর্ষ মানে? 3য় বর্ষে পড়ে। এই আম্মু, তুমি কি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছো? মেয়েটা আমার থেকে 2 ক্লাস সিনিয়র আর বয়সে 1 বছরের সিনিয়র, এটা কেমনে সম্ভব? লোকজন আমাকে কি বলবে? যার যেটা ইচ্ছা সেটা বলুক, তুই আজকে তাড়াতাড়ি বাসায় আসবি। কিন্তু আম্মু, পুরোটা না শোনার আগে চলে গেল। তোর শালা মেজাজটাই খারাপ করে দিল। আরে বন্ধুরা আমাকে কি বলবে? বলবে যে আমি একটা বুড়িকে বিয়ে করছি। হায় আল্লাহ, উঠায় নাও আমারে। চলেন কলেজে যেতে যেতে আপনাদের পরিচয়টা দিয়ে নেই। আমি আনোয়ার হোসাইন, আপাতত স্টুডেন্ট। বাকিটা গল্প পড়তে পড়তে জেনে যাবেন। কলেজে গিয়ে মনমরা হয়ে বসে আছি, এমন সময় আসলো 2 হারামি। কিরে ফকিন্নি, একা একা বসে আছিস কেন? কি মামা, স্যাকে খালি নাকি? এই হারামির দল, চুপ থাক, এমনিতেই টেনশনে আছি। কেন, কি হয়েছে? আম্মু বিয়া ঠিক করছে, বিকালে মেয়ে দেখতে যাব। আরে মামা, তোর লাক অনেক ভালো। প্রেম টেম স্যার, ডাইরেক্ট বিয়ে। টিট দিস ডোস। তোর বাল দিমু শালা, মেয়েটা আমার থেকে সিনিয়র। বাহ বাহ, সব কিছুই তো ভালোই হচ্ছে। তুই তো সিনিয়র মেয়ে পছন্দ করিস, তোর জন্য ভালো হবে। আরে হারামখোর, সিনিয়র পছন্দ করি ঠিক আছে, তার মানে এই নয় সিনিয়র কাউকে বিয়ে করব। হালার পুত, জান্নাত আপুর পিছনে পিছনে ঘুরতি যে ভুলে গেলি? উনি সিনিয়র না? ধুর, জান্নাতের সাথে অন্য কাউকে মিলাবি না। জান্নাত হলে তো কথাই ছিল না। কেন, জান্নাতের মধ্যে কি আছে? চুপ কর শালা, এখন একটা বুদ্ধি দে, কি করে বিয়েটা বন্ধ করা যায়। মেয়েটা কেমন? দেখিনি এখনো। আগে দেখে আয়, মেয়েটা দেখ। তোর পছন্দ হলে করিস, না হলে করিস না। কিন্তু আম্মু তো ওর সাথেই বিয়ে দিবে। আরে তুই আগে দেখে আয়, সুন্দর হলে আমাকে বলিস, আমি নিজে করব। আমারও অনেক ইচ্ছে সিনিয়র কাউকে আদর করব। এই তুই মানুষ শালা, আমি আছি আমার টেনশনে আর তুই মজা নিচ্ছিস। মজা না সত্যি, আগে দেখে আয়, বাকিটা পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। এরপর 3 জন মিলে একসাথে ক্লাসে চলে গেলাম। আমি 2টা ক্লাস করে বাসায় আসলাম, দেখি আম্মু কার সাথে হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে বলল, ওই তাড়াতাড়ি কর, তোর হবু শাশুড়ি কল দিয়েছে। বুঝতে আর দেরি হলো না আম্মু কার সাথে কথা বলছে। এদিকে রাগে আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া করে রেডি হয়ে একটা সিএনজি করে ফাতেমা আন্টিদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। 1 ঘন্টা পর একটা বাসার সামনে গিয়ে গাড়ি থামলো। আমি আর আবু ভিতরে গেলাম। আম্মুকে দেখে একটা মহিলা এসে জড়িয়ে ধরে মরা কান্না কাঁদতে শুরু করলো। এদিকে রাগে আমার গা জ্বলে যাচ্ছে।
মহিলাদের এত আবেগ কোথা থেকে আসে কে জানে। এই দেখলাম ভালো, এখন দেখি আবার কান্না করছে। আমাকে তো শালা বোমা মারলেও কান্না আসবে না। যাই হোক, একটু পর ফাতেমা আন্টি আমার দিকে তাকালো। আম্মু ইশারায় আমাকে সালাম দিতে বলল। আমি সালাম দিলাম। আমার কাছে এসে বলল, এই আন্তানুর, এটা তোর ছেলে নাকি? হুম, তোর হবু জামাই। আল্লাহ, কত বড় হয়ে গেছে। জানো বাবা, তোমাকে সেই ছোটবেলায় দেখেছি, কত হিসু করেছো আমার কোলে, তার কোনো হিসাব নাই। যা কথা বলছি এখানে, আর উনি চলে গেলেন কোথায় হিসু করছি কোথায় হাগো করছি। আরে আল্লাহ, উঠায় নাও আমারে। যাই হোক, আমি সোফার ডোমে গিয়ে বসলাম। আম্মু আর ফাতেমা আন্টি কথা বলতে বলতে উপরে চলে গেল। একটু পর আম্মু নিচে আসলো, এসে আমাকে বলল, এই মুখ কেমন করে রাখছিস কেন? একটু হাসি খুশি থাক। হায়রে আম্মু, বুঝলা না তুমি? আমার কান্না আসছে। প্রায় 45 মিনিট বসে আছি, মহারানীর আসার কোনো খবর নাই। অবশেষে আসলো। মহারানীকে দেখেই আমি তো পুরা টাসকি খেয়ে গেলাম। আরে এটা তো জান্নাত আপু, যার পিছনে পিছনে আমি এতদিন ঘোরাঘুরি করছি। তার মানে জান্নাতি ফাতেমা আন্টির মেয়ে। জান্নাত আমার বউ হবে, এ যেন মেঘনা চাইতে বৃষ্টি পাওয়ার মতো। যাই হোক, জান্নাত একটা শাড়ি পরে এসছে, দেখেই আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে রইলাম। আমার এমন হাঁ করে তাকিয়ে থাকা দেখে আম্মু আমাকে একটা টোকা দিল। তারপর বাস্তবে ফিরে আসলাম। জান্নাত এসে আমাকে চা দিল। আমার মনের ভিতর তো তখন লাড্ডু ফুটছে। বিদ্যা বালানের গানটা মনের ভিতরে বাজতেছে। জান্নাত এসে আম্মুর সালাম দিয়ে ভিতরে চলে গেল। আমিও সোফায় বসে রইলাম। আম্মু অনেকক্ষণ ফাতেমা আন্টির সাথে বসে বসে গল্প করলো। তারপর বিয়ের 3 তারিখ ঠিক করে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি তৌফিক আর নাফিসকে গ্রুপ কল দিলাম। এই হারামির দল, কোথায় তোরা? কেন, কি হয়েছে? সেটা পরে বলবো, তাড়াতাড়ি রেস্টুরেন্টে আয়, তোদের ট্রিট দিব। ট্রিটের কথা শুনে দুজনেই লেজ উঠিয়ে চলে আসলো। সন্ধ্যায় ওদের সাথে রেস্টুরেন্টে গেলাম। মামা, ঘটনা কি হঠাৎ করে ট্রিট? দোস্ত, কাম তো হয়ে গেছে। কি, মেয়ে পছন্দ হয়েছে নাকি? ঠিক বলছিস। তুই না বললি এই বিয়েটা তুই করবি না? আরে সেটা তো আগে বলেছিলাম, কিন্তু পাত্রীকে দেখার পর সব ঠিক হয়ে গেছে। তা পাত্রীটাকে? তোদের জান্নাত আপু। আমাদের ক্যাম্পাসে জান্নাত আপু নাকি, যার জন্য তুই কুত্তার মতো পিছু পিছু হাঁটছিস? এই শালারা চুপ কর, আমি কারো পিছনে ঘুরি নাই। আর হ্যাঁ, সেই জান্নাত আমুর বান্ধবীর মেয়ে। সিরিয়াসলি দোস্ত? এই তো মেঘ না চাইতে বৃষ্টি আসার মতো। আজকে যা ইচ্ছা খেয়ে নে, টাকা আমি দিমু। তোর বিয়ে কখন? আগামী শুক্রবার। কালকে থেকে কেনাকাটা শুরু। তোরা কেউ আর ক্লাসে যাস না এই সপ্তাহ, কাজ আছে। এরপর ওদের ট্রিট দিয়ে বাসায় চলে আসলাম। কিছুতেই ঘুম আসছে না। ভাবছি জান্নাতকে কল দিয়ে কিছুক্ষণ প্রেম করব। না থাক, বিয়ের পর চুটিয়ে প্রেম করা যাবে। এই কয়েকদিনে একটু পার্ট নিয়ে থাকি। পরের দিন সবাই মিলে কেনাকাটা শেষ করলাম। আস্তে আস্তে বাসায় মেহমান আসতে শুরু করছে। আম্মু সবাইকে ইনভাইট করে দিছে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। সবাই অনেক ব্যস্ত, আমিও মোটামুটি ব্যস্তই ছিলাম। অবশেষে বিয়েটা হয়ে গেল। আমি তৌফিক আর নাফিস ছাদে বসে বসে গল্প করছি। এদিকে জান্নাত বাসর ঘরে বসে আমার জন্য ওয়েট করতেছে। আমার তো আর এইখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে না, কিন্তু দুই হারামি আমাকে যেতে দিচ্ছে না। রাত প্রায় 12টা। আমি তখনও ছাদে বসে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় আম্মু আসলো। চুপ কর, একটু পর বৌমা আসবে তোর সামনে। কিরে, তুই এখনো বসে আছিস যে? তো কি করব? কি করবি মানে? যা ঘরে যা, মেয়েটা সেই কখন থেকে একা একা বসে আছে। আন্টি, আমরা ওকে অনেকবার বলেছি, কিন্তু ও আমাদের কথা শুনছে না। আমি তৌফিকের কথা শুনে ওর দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। তখন আম্মু বলল, যা তাড়াতাড়ি ঘরে যা। ঠিক আছে যাচ্ছি, তুমি নিচে যাও। একটু পর আম্মু চলে গেল। আমি তৌফিককে একটা লাথি দিয়ে বললাম, এই হারামখোর, তুই আমাকে অনেকবার যেতে বলেছিস। শালা, তোর জন্য আমি যেতে পারছি না, আর তুই বলছিস আমাকে যেতে বলেছিস। আরে মামা, রাগ করস কেন? আন্টি একটু পাম দিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তুই যা। ওকে, যাচ্ছি, দোয়া করিস। এই সর। বল। বিড়াল মানে বিড়াল মারিস, তোর ক্ষমতা দেখিয়ে দিবি, না হলে পুরুষ জাতি তোরে ধিৎকার দিবে। চুপ কর, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা। যদি বেঁচে থাকিস তাহলে কাল দেখা হবে। আমি একটা হাসি দিয়ে নিচে চলে আসলাম। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। কেমন জানি ভয় লাগছে, আবার লজ্জাও। আহারে, নিজের ঘরে নিজে যাব, আর সেখানে ভয় লাগতেছে। 2 কেজি সাহস নিয়ে দরজাটা খুললাম। ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। দেখলাম জান্নাত মোবাইলে কার সাথে কথা বলতেছে। আমাকে দেখেই মোবাইলটা রেখে দিয়ে চোরের মতো হয়ে গেল। মোবাইলটা রেখে দিল। আমি গিয়ে সামনে দাঁড়ালাম। ভাবছি সে হয়তো সালাম করবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম সে এখনো বসে আছে। আমি মনে করছি
আমি তার জুনিয়র, তাই হয়তো সালাম করতে লজ্জা লাগছে বা করবে না। থাক, করা লাগবে না, একটা সালাম আর কিছু যায় আসে না। আমি গিয়ে খাটের উপর বসলাম। তখন জান্নাত বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। বাহ, শুরুতেই তুই? আমি বললাম, কি কথা বলবেন? আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না। মুহূর্তেই যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। নিজেকে শক্ত করে বললাম, কেন পারবেন না? আর সে কথা বিয়ের আগে বলেননি কেন? বলিনি কারণ আম্মুর কথার উপর আমি কোনো কথা বলতে পারবো না। তাছাড়া বাবা অসুস্থ। এখন যদি আমি বিয়েতে না করি তাহলে বাবা হয়তো আরো বেশি অসুস্থ হয়ে যাবে। আপনার বাবা মায়ের কথা চিন্তা করে আপনি আমার লাইফটা নষ্ট করে দিলেন কেন? আপনার যদি বিয়েতে মত না থাকতো, আপনার বাবা মাকে বলতেন। বলে কোনো লাভ হবে না, ওরা কিছুতেই আমার কথা শুনবে না। আমাকে বলতেন, আমি আম্মুকে বলে দিতাম যে আপনাকে আমার পছন্দ হয়নি। আমি মেহেদিকেও অনেকবার বলেছি পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু ও এখন নাকি কিছু করতে পারবে না, কিছুদিন সময় লাগবে। মেহেদিকে? আমার বয়ফ্রেন্ড। তো এখন আপনি কি চান? ডিভোর্স। কথাটা শুনে বুকের ভিতরটা কেমন যেন কেঁদে উঠল। ডিভোর্স তো আর বললেই হয়ে যাবে না, কমপক্ষে 6 মাস একসাথে থাকতে হবে। কি 6 মাস? তোকে তো আমার 1 সেকেন্ডও সহ্য হয় না। ডিভোর্স পেতে হলে 6 মাস সহ্য করতে হবে। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, আরেকটা কথা, কি? এই 6 মাস কোনোভাবেই আমার উপর স্বামীর অধিকার খাটাতে আসবি না। ওকে, এই 6 মাস সবার সামনে অন্তত বউয়ের মতো থাকবেন। মা যদি জানতে পারে অনেক কষ্ট পাবে, আর আমি মায়ের কষ্ট সহ্য করতে পারি না। আচ্ছা ঠিক আছে। তারপর আমি রুম থেকে চলে যাচ্ছি। এমন সময় জান্নাত আবার ডাক দিল, এই কই যাস? বাইরে। এখানে থেকে কি করব? না, তুই বাইরে যাবি না। কেন? বাইরে গেলে সবাই সবকিছু বুঝে যাবে। বাহ, বুদ্ধি আছে। এরপর আমি খাটে ঘুমাতে যাব। এমন সময় জান্নাত আবারও চিৎকার দিয়ে ডাক দিল, এই কি করছিস? কেন ঘুমাবো? তো খাটে কেন? তাহলে কোথায় ঘুমাবো? তুই খাটে ঘুমাতে পারবি না, সোফায় ঘুমা। কেন? খাটে ঘুমালে সমস্যা কি? বললাম না তোকে স্বামী হিসাবে মানি না, তাহলে খাটে ঘুমাবি কেন? আমি আর কিছু না বলে একটা বালিশ সোফায় রেখে বারান্দায় চলে গেলাম। ভাবতে লাগলাম, কোন অপরাধের কারণে আল্লাহ এত শাস্তি দিচ্ছে আমাকে। বাইরে তাকিয়ে দেখি সবাই ব্যস্ত। বাবুর্চিরা এদিক ওদিক ঘুরছে, আমিও সবার সাথে বসে বসে গল্প করছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার রুমে চলে আসলাম। দেখি জান্নাত কার সাথে মোবাইলে কথা বলতেছে। আমাকে দেখে আবার মোবাইল রেখে দিল। আমি লাইট বন্ধ করে ঘুমাতে যাব। এমন সময় জান্নাত আবারও ডাক দিল, কি লাইট কেন অফ করছিস? তো লাইট জ্বালিয়ে কেউ ঘুমায় নাকি? আমি তোকে বিশ্বাস করতে পারছি না, তুই লাইট দে। ধুর, এই রুমেই থাকবো না। এই কই যাস? জাহান্নামে। আপনি তো আমাকে বিশ্বাসই করছেন না, এখানে থেকে কি করব? আচ্ছা, ড্রিম লাইটটা জ্বালিয়ে রাখ। আমি আর কিছু না বলে ডিম লাইটটা জ্বালিয়ে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো জান্নাতের মায়াবী মুখটা দেখে। আহ, কি সুন্দর লাগছে দেখে। মনে হচ্ছে নিষ্পাপ একটা শিশু ঘুমিয়ে আছে। হুমায়ুন আহমেদ বলেছিল, যে মেয়েকে ঘুমান্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত সুন্দর। জান্নাত তো সেই হুমায়ুন আহমেদের অজানা সুন্দরীয় নারী। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ওর ঘুমটা ভেঙে যায়। আমাকে দেখার আগেই আমি আবার ঘুমের ভাব ধরে সোফায় শুয়ে রইলাম। জান্নাত উঠে ফ্রেশ হতে চলে গেল। আমিও উঠে নাস্তা করে বাইরে চলে গেলাম। তৌফিক আর নাফিসকে গতকাল রাতের ঘটনা খুলে বললাম। সত্যি জান্নাত তোর কাছে ডিভোর্স চাইছে? তো আমি কি মিথ্যা বলছি? তো এখন কি করবি? দেখা যাক, ডিভোর্স দেওয়া ছাড়া আর কোনো অপশন নাই। তোদের কোনো উকিল পরিচিত আছে? আমার কাকা আছে। আচ্ছা, আমি তোকে সব কাগজপত্র দিব, তুই তোর কাকার সাথে কথা বলে রাখিস। ওকে চল, এমন মন খারাপ করে বসে থেকে লাভ নেই, একটু ঘুরে আসি। ও ঠিক বলছে। আচ্ছা ঠিক আছে, চল। সারাদিন ওদের সাথে ঘোরাঘুরি করে রাত 9টায় বাসায় ফিরলাম। দেখি আব্বু আম্মু সবাই রেগে আগুন হয়ে আছে। কিরে তুই সারাদিন কোথায় ছিলি? এই তো তৌফিক আর নাফিসদের সাথে। মোবাইল ধরিসনি কেন? সাইলেন্স ছিল। তোর মধ্যে কি কোনো সেন্স নাই? বাসায় নতুন বউ রেখে বাইরে ঘুরতে লজ্জা করে না? এমন বউ দিয়েছ যে আমার লাইফটাই শেষ করে দিল। কি বললি? কিছু না। খেতে আয়। খাবো না, বাইরে থেকে খেয়ে আসছি। আর কোনো কথা না বলে সোজা রুমে চলে গেলাম। গিয়ে দেখি জান্নাত কার সাথে মোবাইলে কথা বলতেছে। আমাকে দেখে মোবাইলটা রেখে দিল। ওর এসব কাণ্ড দেখে মাথায় পুরো রক্ত উঠে গেল। আমাকে বলল, এই ডিভোর্সের ব্যাপারে কিছু করেছিস? উকিলের সাথে কথা হয়েছে, অন্তত 6 মাস একসাথে থাকতে হবে। তোর তো আমার 1 সেকেন্ডও সহ্য হয় না। তাহলে এখানে আছেন কেন? চলে যান এখান থেকে। এতই যখন তারা বিয়ে করেছেন কেন?
তোকে বিয়ে করতে তো আমার বয়ে গেছে। নিজেকে কখনো আয়নায় দেখেছিস তোর সাথে আমার যাই? ভদ্রভাবে কথা বলুন, এটা আমার বাসা, আপনার নয়। তোর বাসা দেখে আমাকে ধমকাচ্ছিস? লজ্জা হওয়া উচিত তোর। ধুর, ভালো লাগে না, কেন যে এই ফালতু মেয়েকে বিয়ে করতে গেলাম কে জানে। রুম থেকে বের হয়ে সোজা ছাদে চলে গেলাম। ছাদে অনেকক্ষণ বসে থাকার পর রুমে আসলাম। তখনও দেখলাম জান্নাত কার সাথে যেন কথা বলতেছে। আমাকে দেখে আরো হেসে হেসে কথা বলতেছে। কিছু না বলে বালিশ নিয়ে সোফায় ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি জান্নাত বিছানায় নেই, মনে হয় ওয়াশরুমে গেছে। মোবাইলটা টেবিলের উপর রাখা। আমি তাড়াতাড়ি উঠে মোবাইলটা নিলাম। বাহ, লক করা নেই। সাথে সাথে মেসেজগুলো দেখতে লাগলাম। মেসেজ দেখে আমার পুরো মাথা খারাপ হয়ে আছে। আমি নাম্বারটা নিয়ে নিলাম। দরজার আওয়াজ শুনলাম, মনে হয় জান্নাত আসছে। আমি মোবাইলটা রেখে তাড়াতাড়ি বাইরে চলে গেলাম। এভাবেই জান্নাত আর আমার দিনগুলো চলতে লাগলো। আমি কলেজে যাওয়া শুরু করলাম। পরের দিন থেকেও জান্নাতও যায়। আম্মু বলছে দুজনকে একসাথে যাওয়ার জন্য, কিন্তু জান্নাত আমাকে পার্সোনালি নিষেধ করে দিয়েছে, সে আমার সাথে যাবে না। সেদিন ক্লাস শেষ করে আমি বাইরে এসে দেখি জান্নাত তার বন্ধুদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছে আর হাসাহাসি করতেছে। দেখেই রাগ হতে শুরু করলো। আমি কাছে গেলাম। চলেন। কোথায়? বাসায়। আমি তোর সাথে যাব না, তুই যা। তুই বলার কারণে সবাই হা করে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু বলেছে আপনাকে সাথে করে নিয়ে যেতে। সরি। ওই কুত্তা, তোরে না বলছি আমার উপর স্বামীর অধিকার খাটাতে আসবি না। যা, তুই তোর মাকে নিয়ে থাক। মাকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। বললে কি করবি? আপনি বাসায় চলুন। এই কথা বলে আমি ওর হাতটা ধরে টানতে চাইছি, এমন সময় ঠাস আমার গালে একটা চড় বসিয়ে দিল। তোর সাহস কি করা হয় আমার হাত ধরে, বেহায়া কোথাকার? এই কথা বলে জান্নাত উঠে চলে গেল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। পুরো ক্যাম্পাসের ছাত্রছাত্রী আমার দিকে তাকিয়ে আছে। লজ্জায় মাথা কাটা গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে একটা পার্কের পাশে এসে বসে রইলাম। এমন সময় জান্নাতের মোবাইল থেকে নেওয়া নাম্বারটার কথা মনে হলো। চিন্তা করলাম কল দিব, কিন্তু না, দিলাম না। নাম্বারটা সেভ করে নিলাম। ইমুতে কানেক্ট হওয়ার পর প্রোফাইলের ছবিটা দেখলাম। একটুও সুন্দর হ্যান্ডসাম ছেলে বাইকের উপর বসে আছে। মনে হয় এই ছেলের সাথে জান্নাতের রিলেশন চলছে। ছেলেটাকে দেখে কেমন যেন মনে হলো প্লে বয়। আমি ছবিটা নিয়ে আমাদের বন্ধুদের গ্রুপে দিলাম আর বললাম এই ছেলেকে দেখার সাথে সাথেই আমাকে কল দিতে। তারপর ওখানে আরও কিছুক্ষণ থেকে বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার সাথে সাথেই আম্মু এসে ঠাস করে একটা চর বসিয়ে দিল। আমি আবুলের মতো দাঁড়িয়ে রইলাম। মারলে কেন? বেশ করেছি, তোকে আরো মারা উচিত। কেন, কি করেছি আমি? লজ্জা করে না তোর? বাসা বউ রেখে অন্য মেয়ে নিয়ে পার্কে ঘুরতে আসিস? মানে কে বলছে এসব? জান্নাত তোকে আর একটা মেয়েকে একসাথে দেখেনি? তোকে নিষেধ করার কারণে তুই জান্নাতকে সবার সামনে মেরেছিস? শুনেই আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আম্মু, আমার কথাটা শোনো। চুপ কর, আমাকে আম্মু বলবি না। আমি কোনোদিনও চিন্তা করিনি তুই এত খারাপ হয়ে যাবি। আম্মু, সবকিছু মিথ্যা। আমি জানি, তুই যা আমার চোখের সামনে থেকে, তোকে যেন আর না দেখি। দূর, কার মুখ দেখে ঘুম থেকে উঠলাম কে জানে। অপরাধ না করেই অপরাধী হয়ে গেলাম। নিজের মাও অবিশ্বাস করছে না। ব্যাগটা নিয়ে বাইরে চলে গেলাম। অনেকক্ষণ বসে থাকার পর দেখলাম রাত অনেক বেশি হয়ে গেছে। বাসায় না গিয়ে তৌফিকের বাসায় চলে গেলাম। কিরে, রাতের বেলায় তুই এখানে? কেন, সমস্যা হচ্ছে নাকি? আরে পাগল নাকি? কিসের সমস্যা? তোকে তো জোর করেও নিয়ে আসা যায়, কিন্তু নিজে থেকে আসলি, তাও রাতের বেলায়, তাই জিজ্ঞাসা করলাম। আচ্ছা বাদ দে, ভিতরে আয়। হলে বল, চলে যাচ্ছি। ভিতরে যাওয়ার পর ওর আব্বু আম্মুকে সালাম দিয়ে ওর রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে আসলাম, দেখি আব্বু বারবার কল দিচ্ছে। আমি কেটে দিয়ে সুইচ অফ করে দিলাম ফোনটা। তৌফিকের আম্মু এসে খাওয়ার জন্য ডাকতে লাগলো। দুজন গিয়ে খেয়ে আসলাম। তৌফিক বলল, এবার বল কাহিনী কি? আমি পুরো ঘটনাটা তৌফিকের সাথে শেয়ার করলাম। তৌফিক বলল, তাহলে এই ব্যাপার? আচ্ছা, তোর কাকার সাথে ডিভোর্সের ব্যাপারে কথা বলেছিস? কিছুদিনের মধ্যে ডিভোর্স পেপার চলে আসবে। তুই একটু বলিস যেন তাড়াতাড়ি দিয়ে দেয়। তারপর তৌফিকের সাথে ঘুমিয়ে পড়লাম। পরের দিন তৌফিকের বাসা থেকে সরাসরি কলেজে চলে গেলাম। ক্লাস করতে ভালো লাগছে না, তাই বাইরে এসে আমি, তৌফিক আর নাফিস গাছতলায় বসে আছি। দেখলাম জান্নাত একটা ছেলের সাথে বাইকে করে কলেজে আসছে। বাইক থেকে নেমে ছেলেটার হাত ধরে উপরে যেতে লাগলো। দেখেই আমার মাথা খারাপ হয়ে গেল। আরে, সে তো এখনো আমার বউ। ডিভোর্স হওয়ার পরে সে যা ইচ্ছা করুক, কিন্তু এখন কেন? রাগে আমার লোম দাঁড়িয়ে গেল। তারপর আমি উঠে জান্নাতের কাছে যেতে লাগলাম। আচ্ছা ঠিক আছে। কিরে, কই যাস? তোরা দাঁড়া, আমি আসছি। দাঁড়া, আমরাও আসছি। তারপর তিনজন মিলে জান্নাতের সামনে গেলাম। আপনি এই ছেলেটার হাত ধরেছেন কেন? সেটা কি তোকে বলতে হবে? অবশ্যই ভুলে যাবেন না, আমি আপনার স্বামী।
তোকে আমি স্বামী হিসাবে মানি না। তোকে না বলেছি আমার উপর অধিকার খাটাতে আসবি না? আপনি না মানলে কিছু করার নেই, আপনি এখনো আমার স্ত্রী, আমাদের এখনো ডিভোর্স হয়নি, সো আপনাকে আমার কথা মতো চলতে হবে। যদি না চলি কি করবি? দেখবেন কি করব। কি করবি তুই দেখা? আমি আস্তে আস্তে জান্নাতের কাছে যেতে লাগলাম আর সে পিছাতে লাগলো। আমি জান্নাতের সামনে গিয়ে জান্নাতের পাশে থাকা ছেলেটাকে একটা ঘুষি মারি। আমার কর্মকাণ্ড দেখে সবাই হা করে তাকিয়ে আছে। ছেলেটার কলার চেপে ধরলাম। এই হালার পুত, কি নাম তোর? লজ্জা করে না অন্যের বউয়ের সাথে প্রেম করতে? তুই জানিস আমি কে? তুই আমেরিকার প্রেসিডেন্ট হলেও আমার দেখার টাইম নেই। তোকে যদি জান্নাতের সাথে দেখি তোর খবর আছে। দেখ তোর কি হাল করি। সাথে সাথে মোবাইলটা বের করে কাকে যেন কল দিতে চাইছিল। আমি মোবাইলটা নিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেললাম। তারপর ছেলেটাকে আরও একটা ঘুষি দিলাম। ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। তৌফিক আর নাফিস এসে আমাকে টেনে নিয়ে গেল। জান্নাত আমার রেগে যাওয়া দেখে ভয় কাঁপতে লাগলো। তৌফিক আর নাফিসের সাথে নিচে চলে আসলাম। কলেজের পিছনে গিয়ে অনেকক্ষণ বসে রইলাম। কিছুই ভালো লাগছে না। কলেজ ছুটি হয়ে গেছে। তৌফিক, আমি আর নাফিস বসেই রইলাম। অনেকক্ষণ পর আমারও উঠে হাঁটা দিলাম। পরে তৌফিক আর নাফিসের কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। ওরাও ওদের বাসায় চলে গেল। দুপুরবেলা রাস্তায় মানুষজন খুব একটা বেশি নাই, একেবারে নেই বললেই চলে। খেয়াল করে দেখলাম দুজন ছেলে সিগারেট টানতে টানতে আমার পিছনে আসতে লাগলো। আর একটু যাওয়ার পরে আরও চারজন একটা গলি থেকে বের হয়ে আসলো। দেখতে মাস্তান টাইপের, আমার পিছু পিছু আসতে লাগলো। হঠাৎ করে একটা ছেলে পিছন থেকে আমার ঘাড়ের উপর হাত দিয়ে চাপ দেয়। আমি পিছনে তাকাই। কি সমস্যা? ঘাড়ে কেন হাত দিলেন? আগুন আসছে, সিগারেট ধরাবো? না, আমি ওইসব খাই না। আইসে আমার লক্ষ্মী ছেলে, ওইসব খায় না। কি ব্যাপার, আপনাদের সমস্যা কি? আমার কোনো কথার উত্তর না দিয়েই একটা ছেলে এসে আমার মুখ চিপে বাকিগুলো এসে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। একা ওদের সাথে পেরে উঠতে পারতেছি না, ওরা অনেক বাজেভাবে আমাকে মারে। দুইজন আমার হাত ধরে রাখে, বাকিগুলা মুখে আর বুকে ঘুষতে লাগে। মুখ দিয়ে রক্ত পড়তেছে। আমি দাঁড়িয়ে থাকতে না পেরে শুয়ে পড়লাম। দেখলাম জান্নাত আর ওই ছেলেটা বাইক নিয়ে আসলো। ছেলেটা সবাইকে বলল, মরে গেলে নদীতে নিয়ে গিয়ে ফেলে দিস। জান্নাত ওর কথা শুনে হাসতেছে। তারপর দুজনে বাইক নিয়ে চলে গেল। একটা ছেলে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। তারপর আর কিচ্ছু মনে নাই। যখন জ্ঞান আসলো নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। দেখলাম তৌফিক আর নাফিস পাশে বসে আছে। এখন কেমন লাগছে? মোটামুটি। আম্মু কই? এতক্ষণ ছিল, আমরা তাকে বাসায় পাঠিয়ে দিয়েছি। এই 2 দিন এখানে থেকে তিনি অসুস্থ হয়ে গেছে। তার মানে 2 দিন পর জ্ঞান আসলো। শরীরের প্রত্যেকটা অঙ্গ ব্যথা করতেছে। অনেক কষ্টে উঠে বসলাম। তারপর ওদের বললাম, জান্নাত আসছিল? একবার আসছিল, ওর বাবা নাকি অসুস্থ, সেখানে চলে গেছে। ও আচ্ছা। তোর এই অবস্থা কি করে হলো? এই তুই পাগল হয়েছিস? ওই ঠিক মতো কথাই বলতে পারছে না, আর তুই ঘটনা জিজ্ঞেস করতেছিস। আচ্ছা বাসায় চল, ওখানে বলবো। এখন বাসায় যাওয়া যাবে না, তোর আরো 2 দিন থাকতে হবে। এখানে থাকতে ভালো লাগছে না। আম্মুকে একটা কল দে, আজকেই চলে যাব। তারপর আম্মু আসলো। এসে আমাকে ধরে কান্নাকাটি শুরু করে দিল। ডাক্তারের কাছ থেকে অনুমতি নিয়ে বাসায় চলে গেলাম। সেদিন রাতে তৌফিক আর নাফিজের আমার সাথেই ছিল। ওদের সবকিছু ঘটনা খুলে বলি। তৌফিককে বললাম তাড়াতাড়ি ডিভোর্স পেপারটাও যেন রেডি করে। সেদিন 3 জন একসাথে ঘুমিয়ে পড়লাম। পরদিন দেখি জান্নাত ওর বাবার বাড়ি থেকে চলে আসছে। আমাকে দেখে বলল, কিরে বেঁচে আছিস? আমি তো ভাবছি মারা গেছিস। রাগে আমার মাথা গরম হয়ে গেল। তৌফিক আর নাফিস সবকিছু শুনে ফেলেছে। ওদেরকে দেখে জান্নাত চোরের মতো রুম থেকে বের হয়ে গেল। সেদিন থেকে ওর সাথে কথা বলি না, এমনকি নিজের রুমেও যায় না। অসুস্থতার জন্য কলেজে যেতে পারছি না। জান্নাত থেকে যাচ্ছে। কলেজে গিয়ে কি যে করে সেটা আমি খুব ভালো করেই জানি। এভাবে আরও 1 সপ্তাহ কেটে গেল। জান্নাতের ব্যবহার আরও খারাপ হতে লাগলো। একদিন সকালবেলা ঘুরতে বের হয়েছি, এমন সময় সাইদের কল আসলো। কিরে কি অবস্থা? এই তো মোটামুটি। তোর কি অবস্থা? আছে আগের মতোই। বন্ধু, তুই যে একটা ছেলে ছবি দিয়েছিলি মনে আছে? কি হয়েছে এখন? ওই ছেলেটা একটা মেয়ের সাথে পার্কে বসে আছে। আরে কি বলিস, কোন পার্ক? ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বাজে। জান্নাত কি কলেজের নাম দিয়ে ছেলেটার সাথে পার্কে গেছে? কেমন জানে খারাপ লাগছে। বিয়ের পরও হিসাব করে, আর ছেলেটাই বা কেমন? অথচ মা জান্নাতের কথা শুনে আমাকেই অবিশ্বাস করে। না, এত কিছু ভেবে লাভ নেই। আগে পার্কে যাই, দুজনের একসাথে কয়েকটা ছবি নেই, তারপর আমুকে দেখাবো, সহজেই ডিভোর্সটা হয়ে যাবে। তাড়াতাড়ি পার্কে গেলাম। সাইদও সেখানে দাঁড়িয়ে আছে। দুজন ভিতরে গেলাম। দেখলাম সেই ছেলেটা যে লোক পাঠিয়ে আমাকে মেরেছে জান্নাত বাইকে উঠে ঘোরাফেরা করে।
ছেলেটাকে স্পর্শ দেখা যাচ্ছে কিন্তু মেয়েটাকে দেখা যাচ্ছে না। আমার কেমন জানি মনে হচ্ছে এই মেয়েটা জান্নাত নয়। উল্টো পথে গিয়ে দেখি আসলে এই মেয়েটা জান্নাত নয়, তার মানে ছেলেটা এরকম আরও অনেক মেয়ের সাথেই প্রেমের অভিনয় করে। শালারে দেখতেই মনে হয় একটা প্লে বয়। কোনো কিছু না ভেবে ভিডিও করা শুরু করলাম। বাহ, কি সুন্দর একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছে, হাতে হাত রেখে হাসাহাসি করতেছে। সাইদকে বললাম তুই ভিডিও করতে থাক, আমি যেটুকু করেছি সেটা জান্নাতকে পাঠাই। সাথে সাথে জান্নাতকে পাঠিয়ে দিলাম। জান্নাত ভিডিওটা দেখে আমাকে কল দেওয়া শুরু করলো। আমি ধরলাম না। তারপর সে আমাকে একটা SMS দিল জায়গাটা কোথায় সেটা বলার জন্য। আমি পার্কের নাম সেন্ড করে দিলাম। 10 মিনিটের মধ্যেই জান্নাত সেখানে এসে হাজির। আমি আর সাইদ লুকিয়ে গেলাম। জান্নাত পূর্বের মতো ছেলেটাকে খুঁজতে লাগলো। তারপর ছেলেটাকে দেখে ফেলে। ছেলেটার সামনে গিয়েই ওর শার্টের কলার চেপে ধরে ঠাস ঠাস করে 2টা চর বসিয়ে দেয়। ছেলেটা রাগী দৃষ্টিতে জান্নাতের দিকে তাকায়। জান্নাত বলতে থাকে, ছি, তোর লজ্জা করে না আমার সাথে রিলেশন করে এখন অন্য মেয়ের সাথে টাঙ্কি মারতে? তুমি যা ভাবছো তা নয়, আমার কথাটা একটু শোনো। কি শুনবো তোর কথা? যা দেখার তা আমি নিজের চোখেই দেখলাম। জান্নাতের কথা শুনে ছেলেটার পাশে থাকা মেয়েটা রেগে যায়। তারপর সেও ছেলেটাকে একটা চড় দিয়ে চলে যায়। আমি আর সাইদ বসে বসে হাসতেছি। শালা প্লে বয়, এবার ঠেলা সামলা। মেয়েটা চলে যাওয়ার পর মেহেদি জান্নাতের গালে একটা চড় বসিয়ে দেয়। সাথে সাথে আমার মাথা খারাপ হয়ে গেল। ইচ্ছে করতেছিল ছেলেটাকে মেরে পুঁতে ফেলি, কিন্তু না, জান্নাতও আমাকে অনেক কষ্ট দিয়েছে। এবার বুঝুক ভালোবাসার মানুষ কষ্ট দিলে কেমন লাগে। বেশি আলগা প্রীত দেখালে এমনটাই হয়। মেহেদি জান্নাতকে বলতে লাগলো, এই তুই আমাকে বেশ ফারিয়ার করেছিস। সামনে তুই অপমান আমার করলি কেন? সাথে রিলেশনে থেকে আবার অন্য মেয়ের সাথে কি? কি তোর সাথে রিলেশন? কি করে ভাবলি আমি তোর সাথে প্রেম করতেছি? মানে? মানে আমি তোর সাথে কোনো রিলেশন করিনি, যা ছিল সেটা হচ্ছে টাইম পাস। আর তোর মতো মেয়েকে আমি আমার স্ত্রী বানাবো সেটা ভাবলি কি করে? কেন, আমি কি করেছি? পারবি না কেন? যে মেয়ে বাসায় স্বামীর সাথে খারাপ ব্যবহার করে বিয়ের পর অন্য ছেলের সাথে রিলেশন করে তাকে আমার বউ বানাবো, এটা জীবনেও সম্ভব নয়। প্রপোজ করার সময় এটা মনে ছিল না? সব ছিল, তোর সাথে জাস্ট টাইম পাস করেছি, টাকা নেওয়ার জন্য আর তোর শরীর ভোগ করার জন্য। টাকা তো খেয়েছি কিন্তু শরীরটা তো এখনো বাকি আছে। আর আমি বিয়ে করব ফারিয়াকে, ওর বাবার অনেক টাকা। তোর বাবার কি আছে? তোর মতো বাটপার আমি কখনো দেখিনি। তোর জন্য আমি হুসাইনকে অনেক কষ্ট দিয়েছি। আজ থেকে তোর আর আমার সম্পর্ক এখানেই শেষ, আর কখনো আমার সামনে আসবি না। জান্নাত সাথে সাথে ছেলেটাকে আরো একটা চড় মারে। তারপর কান্না করতে করতে বলে, এই কথা বলে জান্নাত কাঁদতে কাঁদতে চলে যায়। মেহেদি গালে হাত দিয়ে আবুলের মতো দাঁড়িয়ে থাকে। জান্নাতকে কথা ভেবে খারাপ লাগতেছে। বেচারি সত্যি অনেক ভালোবাসতো মেহেদিকে। আবার অনেক আনন্দও লাগছে যে ফকিনি আমার সাথে অনেক বাজে বিহেভ করছে। এবার ঠেলা বুঝ, আর কিছুদিন পর আমিও তোর ডিভোর্স দিব, তখন বুঝবি তোর জীবনে এই হুসাইনের গুরুত্ব কি পরিমাণ ছিল। যাই হোক, সাইদকে একটা ধন্যবাদ দিলাম। সে মেহেদিকে না দেখলে হয়তো ছেলেটা জান্নাতের সাথে শারীরিক রিলেশনও করে ফেলতো। আল্লাহ বাঁচাইছে। আমি মোবাইলটা বের করে আমাদের বন্ধুদের মেসেঞ্জারের গ্রুপে একটা মেসেজ লিখলাম, দুপুরে সবাই মেহেরপুর হাজি রেস্টুরেন্টে আসিস, আমি ট্রিট দিব। মেসেজ পেয়ে সবাই লিস্ট উঠিয়ে রায়পুর হয়ে কোর্ট রোড হয়ে দিয়ে চলে আসলো। সবাই সেখানে থেকে হাজি রেস্টুরেন্টে গেলাম। আমি, তৌফিক, নাফিজ আর শাহিদ সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তৌফিক আমাকে জিজ্ঞেস করলো হঠাৎ ট্রিট কেন। আমি সব ঘটনা খুলে বললাম। সবাই মোটামুটি খুশি। তৌফিককে জিজ্ঞেস করলাম ডিভোর্স লেটার ঠিক হতে আর কয়দিন লাগবে। সে বলল আর কিছুদিনের মধ্যে হয়ে যাবে। বিকালে আর বাসায় গেলাম না, সবাই মিলে আড্ডা দিলাম। রাতে বাসায় গেলাম। কি রে, সারাদিন কই ছিলি? এই তো বন্ধুদের সাথে। এই অসুস্থ শরীর নিয়ে বন্ধুদের সাথে কি? এই তোর সাথে কি জান্নাতের কিছু হয়েছে? না, কেন? দুপুরে সে নাকে শুয়ে আছে, অনেকবার ডেকেছি, খাবে না বলেছে, রুম থেকে বের হচ্ছে না। আমি কিছু জানি না, যদিও সব জানি তবুও কিছু বললাম না। দেখ তো বাবা, মেয়েটা কিছু খাচ্ছে না, এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে যাবে। আচ্ছা, দেখতেছি। যা ডেকে নিয়ে আয়, দুজনে একসাথে খেতে আয়। তারপর রুমে গেলাম, দেখি জান্নাত উল্টো হয়ে শুয়ে আছে। আমাকে দেখে উঠে বসলো। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে বললাম আম্মু খাওয়ার জন্য ডেকেছে, খেতে চলেন। আমি খাবো না, তুমি খেয়ে নাও। আমি তো অবাক হয়ে গেলাম, যেই মেয়ে আমাকে তুই ছাড়া কথা বলতো না আর সেই মেয়ে আমাকে তুমি করে ডাকতেছে। খাবেন না কেন? দুপুরেও তো কিছু খাননি। আম্মু বলল আপনার মুখে এগুলো কিসের দাগ? তুমি মশা মারতে গিয়ে। খেতে আসেন, সবাই বসে আছে। আর কিছু না বলে খেতে চলে গেলাম। খাওয়া শুরু করে দিলাম, কিন্তু সে আসছে না। কি রে, জান্নাত আসছে না? না। কেন, কিছু হয়েছে?
শরীর খারাপ মনে হয়। ও আল্লাহ, কি বলিস, ডাক্তারকে কল দে। আরে ধুর, তেমন অসুস্থ না, ঘুমালে ঠিক হয়ে যাবে। আমি আর আম্মু খেয়ে নিলাম। চলে যাওয়ার সময় আম্মু বলল, হুসাইন, কিছু বলবে? বলছিলাম কি, তুই খাবারটা রুমে নিয়ে যা, ওর খিদা লাগলে খেয়ে নিবে। প্লিজ বাবা, না করিস না। কি আর করার, ইচ্ছা না থাকা সত্ত্বেও খাবারগুলো নিয়ে রুমে গেলাম। খাবারগুলো রেখে টেবিলের উপর রাখলাম। জান্নাতকে বললাম, ভাত নিয়ে আসছি, খেয়ে নিন। খাবো না, খিদে নেই। না খেলে শরীর খারাপ করবে, খেয়ে নিন। আর কিছু না বলে বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়লাম। জান্নাত কিছু একটা বলতে গিয়েও বলল না। রাতের বেলা হঠাৎ কিছু একটা শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি জান্নাত পাগলের মতো খাবারগুলা খাচ্ছে। আমি মুচকি হেসে মনে মনে বললাম, গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয়। আমি না জাগার ভান ধরে শুয়ে আছি। জান্নাত একবার খাবার দিকে তাকায় আর একবার আমার দিকে তাকায়, তারপর ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি জান্নাত নিজের কম্বলটা আমার গায়ে জড়িয়ে দিয়ে কোথায় যেন চলে গেছে। উঠে ফ্রেশ হয়ে নিলাম। খাবার টেবিলে গিয়ে দেখি পছন্দের সব খাবার। ঘটনা কি, আজকে তো বিশেষ কোনো দিন না। আম্মুকে জিজ্ঞেস করলাম, আজকে এগুলা কেন? আম্মু হেসে বলল, জান্নাত নাকি আমার জন্য নিজের হাতে বানিয়েছে। আসলেই মেয়েদের মন বোঝা জীবনেও সম্ভব নয়। এরা কখন কি করে নিজেও জানে না। কিছু না বলে খেয়ে নিলাম। তারপর রেডি হয়ে বাইরে চলে গেলাম। আজকে আড্ডা দেওয়ার জন্য যাচ্ছি না, একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি। বসে বসে তো অনেক খাইলাম, এবার ফ্যামিলির পাশে দাঁড়ানো উচিত। ইন্টারভিউ দিয়ে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতে বাসায় আসলাম। সবাই একসাথে খেয়ে নিলাম। রুমে গিয়ে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি, এমন সময় জান্নাত রুমে আসলো। আমি উঠে ছাদে চলে গেলাম। কিছুক্ষণ সেখানে বসে বসে গান শুনলাম। তারপর রুমে এসে দেখলাম জান্নাত এখনো বসে আছে। কি ব্যাপার, আপনি এখনো ঘুমাননি? ঘুমাবো পরে, একটা কথা বলতাম। বলেন। আমাকে আর আপনি করে বলবে না, তো কি বলবো? তুমি করে বলিও। নো থ্যাঙ্কস। তারপর খাট থেকে বালিশটা নিয়ে সোফায় ঘুমাতে যাব, এমন সময় জান্নাত আবারও বলল, সোফায় না ঘুমালে হয় না? তো কোথায় ঘুমাবো? তুই এবার থেকে খাটে ঘুমাবে। কেন, আপনার চর খাওয়ার জন্য নাকি অপমানিত হওয়ার জন্য? দেখেন, আমারও একটা পার্সোনালিটি আছে। তুমি এবার থেকে খাটে ঘুমাবে। আগে সব কিছুর জন্য সরি। আমি কিছু না বলে সোফায় ঘুমিয়ে পড়লাম। তুই কি ভাবছিস তোর নরম কথায় আমি পটে যাব? তুই এখনো হুসাইনকে চিনিসনি। আমিও তোকে অনেক ভালোবাসতাম, কিন্তু যখনই তোর কাছে যেতাম অপমান ছাড়া আর কিছুই পাইনি। যাক, এত কিছু ভেবে লাভ নেই, ঘুমিয়ে পড়ি। রাতের বেলা কারো গোঙানির শব্দে ঘুম ভাঙলো। ডিম লাইটের আলোয় রুমের সব কিছু হালকাভাবে দেখা যাচ্ছে। দেখলাম জান্নাত শুয়ে শুয়ে কান্না করতেছে। কাঁদুক, তাতে আমার কি। কানের মধ্যে কাঁথা চাপা দিয়ে আবারও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কারো নরম হাতের স্পর্শে ঘুম ভাঙলো। হালকা চোখ খুলে দেখি জান্নাত আমার মাথায় হাত বোলাচ্ছে। আমিও না জানার ভান করে শুয়ে আছি। একটু পর সে উঠে গোসল করতে চলে গেল। গোসল করে সে আমাকে ডাকতে লাগলো। উঠে আমিও ফ্রেশ হয়ে নিলাম। সকালবেলা নাস্তা করে শুয়ে শুয়ে ফেসবুকিং করছি, এমন সময় তৌফিক কল দিল। বলল, আমার চাকরিটা হয়ে গেছে। আমিও মহা খুশি। যাক, অবশেষে পরিবারের হাল ধরতে পারবো। আম্মুকে খবরটা দিলাম, আম্মু অনেক খুশি। জান্নাতকে কিছু বললাম না। সেদিন রাতে তৌফিক আর নাফিদের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় আসলাম। জান্নাত আমাকে বলল, কংগ্রেচুলেশন। থ্যাঙ্কস, বাট হোয়াই? নতুন চাকরি পাওয়ার জন্য। ও আচ্ছা। পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, রেডি হয়ে অফিসে চলে গেলাম। প্রথম দিনেই ভালো লাগলো। এভাবে আরো 10 দিনের মতো চলে গেল। জান্নাত আমার কাছে আসতে চায়, বাট আমি তেমন একটা কথা বলি না, কারণ আগের দিনগুলোর কথা আমি এখনো ভুলিনি। জান্নাতের জন্য আমি এখন প্রায় কলেজে যাই না বললেই চলে। সেদিন সবার সামনে অপমান করার পর থেকে কারো সামনে যাই না, শুধু পরীক্ষাটা দিয়ে আসি। পরের দিন অফিসে যাচ্ছি, এমন সময় আম্মু এসে বলল, অফিসে যাচ্ছিস? কিছু বলবে? বলছিলাম কি, জান্নাতের আম্মু কল দিছে, সে নাকি অসুস্থ, জান্নাতকে যেতে বলেছে। তো যাক। না মানে, তুই যদি দিয়ে আসতি তাহলে ভালো হতো। আমি কিভাবে দিয়ে আসবো? অফিসের দেরি হয়ে যাবে। হবে না, জান্নাত রেডি আছে। প্লিজ বাবা, না করিস না। কি আর করার, আমুর কথা মতো জান্নাতকে নিয়ে বাসা থেকে বের হলাম। একটা সিএনজি নিলাম, জান্নাতের পাশাপাশি বসে আছি, কিন্তু কোনো কথাই বলছি না। জান্নাত কি যেন বলবে, মুখ দেখে বুঝলাম। তারপর জিজ্ঞেস করলাম, কি বলবেন? তোমার অফিস কখন শেষ হবে? 4টায়। কাজের চাপ থাকলে দেরি হতে পারে। ও আচ্ছা, একটা কথা বলতাম। বলেন। তোমার অফিসে মেয়ে কলিগ আছে? আছে, 5 জন আছে। 2 জন আমার পাশেই বসে। ও আচ্ছা। কথা বলতে বলতে জান্নাতদের বাসার সামনে চলে আসলাম। জান্নাতকে নামিয়ে দিয়ে চলে আসতে যাব, এমন সময়, বাসায় যাবে না? না, আমার দেরি হয়ে যাচ্ছে। অফিস শেষে আসবে?
না, আর কারো অপমান সহ্য করব না, এমনিতেই অনেক অপমানিত হয়েছি। কলেজে যাওয়া বন্ধ করে দিছি, আপনি বাসায় চলে যান। জান্নাত কিছু একটা বলতে চাইছিল, সেদিকে না তাকিয়ে ড্রাইভারকে বললাম গাড়ি টান দিতে। তারপর সেখান থেকে সোজা অফিসে চলে গেলাম। সারাদিন অফিস করে বিকালে আড্ডা দিয়ে বাসায় গেলাম। কিরে তুই এখানে কেন? তো কোথায় যাব? তুই জান্নাতের বাসায় যাসনি? আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে? খাবার দাও তো, এগুলো ভালো লাগছে না। তোমার কথা রাখতে গিয়ে আজকে আমার জীবনটা তেজপাতা হয়ে গেল। কি? কিছু না, খাবার দাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা আয়। খাওয়া দাওয়া করে রুমে গিয়ে খাটে শুয়ে পড়লাম। কি শান্তি! আজকে কতদিন পর শান্তিতে ঘুমাবো। এতদিন এই ফকিনির জন্য খাটে ঘুমাতে পারিনি, মনে হচ্ছে 20 বছর খাটে ঘুমায় না। শুয়ে শুয়ে গেম খেলতেছি, এমন সময় একটা নতুন নাম্বার থেকে কল আসে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি আরে আমিটাকে? আমি জান্নাত বলছি। ও আচ্ছা, এটা কার নাম্বার? কাজিন অ্যাক্টর। তুমি ঠিকমতো খেয়েছো? আপনি খাইছেন? হুম। আপনার আমও কেমন আছে? জি ভালো। আচ্ছা ঠিক আছে, রাখি, ঘুমাবো। ওকে। কল কেটে দিয়ে ভাবছি হঠাৎ এত কেয়ার নিতেছে কেন। মাইয়া মানুষের বিশ্বাস নাই, এদের মনে কখন কি চলে এরা নিজেরাই জানে না। যাই করুক, জান্নাত যে আমাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছে সেটা আমি ঠিকই বুঝতে পেরেছি। এভাবে এক সপ্তাহ চলে গেল, আমিও আরামে ঘুমাই, খাই দাই আর অফিস করি। জান্নাতের সাথে কথা হয় না, যদি সে কল দেয় তাহলে জাস্ট হাই হ্যালো ছাড়া তেমন কোনো কথা হয় না। সেদিন অফিসে কাজ করতেছি, এমন সময় তৌফিক কল দিল। কিরে, কি অবস্থা? এই তো মোটামুটি, তোর? আছি, বেকার মানুষের আর কিসের অবস্থা। আচ্ছা শোন, যে জন্য কল করেছিলাম, বল। তোর ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে, আমি বিকালে নিয়ে আসবো। তুই আমাদের আড্ডা জায়গায় চলে আসিস। থ্যাঙ্কস দোস্ত। ধন্যবাদ দিলে হবে না, ট্রিট দিতে হবে। আচ্ছা ঠিক আছে, নাফিসকে বলে দিস। আচ্ছা ঠিক আছে। যাক, অবশেষে পেপারটা রেডি হলো। এটা নিয়ে এতদিন কি যে প্যারায় ছিলাম তা বলে বোঝানো যাবে না। বিকালে অফিস শেষ করে আড্ডা দেওয়ার সেখানে গেলাম। তৌফিক আর নাফিস বসে আছে, ওদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। তারপর বাসায় আসলাম, এসে দেখি আম্মু রেগে আছে। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? তোর মোবাইল কই? আছে তো, পকেটে হাত দিয়ে। যা শালা, মোবাইল তো বন্ধ হয়ে আছে। তোর কল দিলে কল যায় না কেন? আম্মু চার্জ নেই, শেষ হয়ে গেছে। টিপতে ভালো লাগে না, চার্জ দিতে ভালো লাগে না। আচ্ছা বাদ দাও, কেন কল দিছো? জান্নাতকে নিয়ে আসার জন্য। তো ও নিজে আসুক, আমি ওর বডিগার্ড নাকি? এ কেমন কথা? মেয়েটা একা একা আসবে কি করে? যা নিয়ে আয়। নিয়ে আসবো মানে? যা, এখন নিয়ে আয়, না হলে ঘরে জায়গা নেই তোর। কি করা, আবারও জান্নাতদের বাসায় আসার উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে এসে দেখি 8:30 বাজে। কলিং বেল বাজালাম। অনেকক্ষণ পর জান্নাতের আম্মু এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো বাবা? জি, আমিও ভালো আছি। জান্নাত উপরে আছে, যাও। ইচ্ছা না থাকা সত্ত্বেও যাওয়া লাগলো। গিয়ে দেখি জান্নাত রেডি হয়ে বসে আছে। আমি বললাম, রেডি হয়েছেন? রেডি। আম্মা কল করেছিল। তুমি এত দেরি করলে যে? অফিস থেকে আসতে একটু দেরি হয়ে গেছে। এখন না, খাওয়া দাওয়া করে যাবো। আচ্ছা চলুন, বাসায় গিয়ে খাবো। না, এখান থেকে খেয়ে যাবো। আম্মু সব রান্না করে বসে আছে। কি আর করা, খাওয়া দাওয়া করে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সিএনজিতে আর কোনো কথা হয়নি, ভিতরে ভিতরে টেনশনে আছি। আজ থেকে আবার শান্তিমতো ঘুমাতে পারবো না। একটু পর বাসায় চলে আসলাম। এসে দেখি বাসার সব লাইট বন্ধ। দরজায় টোকা দেওয়ার আগেই খুলে গেল। পুরো বাসা অন্ধকার। আমি আম্মুকে কয়েকবার ডাক দিলাম, কিন্তু কোনো সারা শব্দ নাই। খুব ভয় পেয়ে গেছি, কোনো অঘটন ঘটলো না তো। জান্নাত ভয়ে আমার হাত চেপে ধরে রইল। বুঝলাম ওর হাত কাঁপতেছে। আমি পকেট থেকে মোবাইলটা বের করব, এমন সময় আমাদের দুজনকে অবাক করে দিয়ে অনেকগুলো লাইট একসাথে জ্বালিয়ে দিয়ে তৌফিক, নাফিস, আম্মু সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে ডিয়ার জান্নাত, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আমি তো পুরা টাসকে খেয়ে গেলাম। এগুলা কে করলো, কখন করলো, কিভাবে করলো? আমি তো এই 2 ঘন্টা আগেই বাসায় ছিলাম, তখন তো তেমন কিছু ছিল না। আমি ভাবছি আর জান্নাত আম্মুকে বলল, আম্মু আপনি কি করে জানলেন আজকে আমার জন্মদিন আর এত কিছু কে করেছে? সবাই একসাথে আমাকে দেখিয়ে দিল। আমি আরও একটা টাক্সি খেলাম। যাই হোক, সবাই মিলে কেক কাটতাম। জান্নাত প্রথমে আমাকে খাইয়ে দিল, আমিও খাইয়ে দিলাম। একে একে সবাই খাওয়া দাওয়া করে অনেক মজা করলাম। তৌফিক আর নাফিস জান্নাতকে অনেকগুলো গিফট দিল। আম্মু একটা রিং দিল, বাকি শুধু আমি আছি। তৌফিক হঠাৎ করে বলল, হুসাইন তোর গিফট কালকে সকালে দিবে। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। পরে আমি তৌফিক আর নাফিস ছাদে চলে গেলাম। কিরে, তোরা এত কিছু কি করে জানিস? আমরা জানতাম না আন্টি, আম্মু আমাদের বলছে।
আর তোকে কিছু বলতে নিষেধ করছে? ও আচ্ছা, এই তৌফিক, তুই যে বললি সকালে গিফট দিব, কি গিফট দিব? আরে বেটা, জান্নাত তোর কাছে ডিভোর্স চাইছে না? ডিভোর্স পেপার তো রেডি, সকালে দিয়ে দিবি আর এটাই হবে জান্নাতের জন্য সবচেয়ে বড় উপকার। ঠিক, চল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যাই। চল। তারপর সাদে থেকে রুমে চলে আসলাম। তৌফিক আর নাফিসকে রুম দেখিয়ে দিয়ে আমি আমার রুমে চলে গেলাম। দেখলাম জান্নাত বসে বসে মোবাইল টিপতেছে। আমি যাওয়ার পর, থ্যাঙ্কস কেন? এত বড় সারপ্রাইজ দেওয়ার জন্য। ঘুমিয়ে যান, অনেক রাত হয়েছে। তারপর বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় যাচ্ছি, এমন সময় জান্নাত বলল, আমার গিফট? কালকে অফিসে যাওয়ার আগে টেবিলের উপর রেখে যাব। ওকে, একটা কথা বলার ছিল। বলেন। সোফায় না ঘুমালে হয় না? তো কোথায় ঘুমাবো? খাটে ঘুমাও। নো থ্যাঙ্কস, আপনি ঘুমিয়ে যান। আর কোনো কথা না বলে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে দেখি জান্নাত আমার আগেই উঠে গেছে। আমি ফ্রেশ হয়ে ডাইনিং রুমে গিয়ে দেখি আম্মু রান্না করছে আর জান্নাত সেগুলো টেবিলের উপর সাজিয়ে দিচ্ছে। তারপর নাস্তা করে রেডি হয়ে ডিভোর্স পেপারটা হাতে নিলাম। অনেক কষ্ট হচ্ছে সাইন করতে, অনেক ভালোবেসে ফেলেছি মেয়েটাকে, কিন্তু কিছু করার নেই। হয়তো সেজন্য অন্য কারোর কাছে আমার থেকেও বেশি ভালো থাকবে। আমি চাই সে সব সময় ভালো থাকুক। মনকে শক্ত করে সাইনটা করেই দিলাম। আরও ছোট একটা চিরকুট লিখলাম, আজকে আপনাকে মুক্ত করে দিলাম। আপনার জন্মদিনে আপনার বেস্ট চাওয়াটাই আমি পূরণ করার চেষ্টা করেছি। আশা করি আপনি সাইনটা করে দিবেন। অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ যেন আপনাকে অনেক ভালো রাখে, সেই দোয়ায় রইল। চিরকুট আর ডিভোর্স পেপারটা টেবিলের উপর রেখে চলে গেলাম অফিসে। যাত্রাপথে সাইদের সাথে দেখা, কিছুক্ষণ আড্ডা দিয়ে অফিসে গেলাম। 20 মিনিট দেরি হওয়ায় বস ইচ্ছামতো ঝাড়ি দিল। রাগে মোবাইল সাইলেন্ট মোড করে রেখে দিয়ে কাজ করতে শুরু করি। অন্য দিনের তুলনায় আজকে একটু কাজের চাপ বেশি ছিল, কিন্তু কিছু করার নেই। বেশি বাড়াবাড়ি করলে চাকরিটাই চলে যাবে। বিকেলবেলা অফিস থেকে মোবাইলটা বের করে তো মাথায় আকাশ ভেঙে পড়লো। আম্মু 122টা কল দিছে, জান্নাতের আম্মু অনেকগুলা কল দিছে, তৌফিক আর নাফিস কল ও মেসেজ দিয়ে মাথা নষ্ট। এতগুলা কল, এত মেসেজ, অথচ আমি টেরি পেলাম না। মোবাইল হাতে নিয়ে দেখি জান্নাতের আম্মু আবার কল দিছে। হ্যালো? কোনো কথা বলছে না, শুধু কান্না করতেছে। আমি কল কেটে দিয়ে আম্মুকে কল দিলাম, আম্মু কল ধরছে না। এরপর তৌফিককে কল দিলাম, হ্যালো দোস্ত, কি অবস্থা? কিরে, তুই কল ধরিস না কেন? আসলে অফিসে কাজের চাপ বেশি ছিল তাই। এখন কই আছিস? এই তো কোর্টমোড়। তাড়াতাড়ি মনারাত হসপিটালে আয়। কেন, কি হয়েছে? জান্নাত সুসাইড করতে চাইছিল, পরে আমরা সবাই মিলে হাসপাতালে নিয়ে আসছি। কি সুসাইড করতে চাইছিল মানে? দাঁড়া, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আয়। কল কেটে দিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। কেমন জানি খুব টেনশন হচ্ছে, জান্নাত হঠাৎ করে সুসাইড করবে কেন। সেখানে গিয়ে দেখি আম্মু, তৌফিক, নাফিস আর জান্নাতের আম্মু বাইরে বসে আছে। আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো। আম্মু এসে ঠাস করে আমার গালে একটা চড় বসিয়ে দিল। আমি আবুলের মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। বাবা, তোমার সাথে কি জান্নাতের কিছু হয়েছে? জি না, আমার সাথে তো কিছু হয়নি। তাহলে সে সুসাইড করতে গেল কেন? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আম্মু এসে বলল, তুই কল ধরিসনি কেন? অফিসে ছিলাম তাই সাইলেন্ট মুড করা ছিল। লাগবে না তোর চাকরি করা, আজ থেকে চাকরি ছেড়ে দিবি। আর তুই আমার সাথে মিথ্যা বলছিস কেন? কি মিথ্যা? জান্নাত এতদিন তোর সাথে যা যা করেছে সেগুলো আমাকে বলিসনি কেন? তোমাকে এগুলা কে বলছে? এমন সময় ডাক্তার এসে বলল জান্নাত জ্ঞান ফিরেছে। আম্মু আর শাশুড়ি ভিতরে গেল, তৌফিক আর নাফিস ভিতরে যেতে চাচ্ছিল। আমি বললাম, এই তোরা দাঁড়া। কিছু বলবি? আম্মুকে কথাগুলো কে বলেছে? একজন অন্যজনের দিকে তাকিয়ে আছে। কিরে, কথা বলিস না কেন? কেন বলেছিস? আমরা দুজনেই বলতেছি। জানিস আম্মু কত কষ্ট পাবে? কারণ জান্নাতকে আম্মুই পছন্দ করেছে। আন্টিকে না বলে উপায় ছিল না। তিনি আমাদের যেভাবে চাপের মুখে ফেলেছে, না বলে থাকতে পারিনি। কি? বন্ধু, একটা কথা বলতাম। আমার মনে হয় ডিভোর্সটা না দিলেই ভালো হয়। কেন হঠাৎ এইটা মনে হলো কেন? দেখ, জান্নাত তোকে আগে ইগনোর করতো, সেটা আমরা সবাই জানি, কিন্তু এখন সে তোকে অনেক ভালোবাসে। দেখছিস না, ডিভোর্স পেপার পাওয়ার সাথে সাথে সে সুসাইড করতে গিয়েছিল। দোস্ত, ডিভোর্স দিস না, সব কিছু আবার নতুন করে শুরু কর। এসব কিছুই আমার মনে মনে ছিল। আসলে জান্নাতকে বোঝাতে হবে ভালোবাসার মানুষ কষ্ট দিলে কেমন লাগে, তাই তাকে আরো কিছু শাস্তি দিতে হবে। আচ্ছা, দেখা যাবে। শোন, জান্নাতকে আরো কিছু শাস্তি দিতে হবে। আমার সাথে যেগুলো করছে সেগুলোর ফল তো ওকে ভোগ করতেই হবে। কিভাবে দিবি? সময় হলে দেখবি। এখন এগুলো না বললেই ভালো হবে। এমন সময় আম্মু আবার বাইরে আসলো। তার এই হারামজাদা, তোর কাছে একটুও দয়া মায়া নেই?
মেয়েটা কেমন আছে একটু দেখতে ইচ্ছা করে না? আয় ভিতরে আয়, সে তোকে ডাকছে। পর তৌফিক আর নাফিসকে সাথে নিয়ে ভিতরে গেলাম। আমি গিয়ে ওর মাথার পাশে বসলাম। আমাকে দেখে অন্যদিকে মাথা ঘুরিয়ে শুয়ে আছে। আম্মু সবাইকে ইশারা করলো বাইরে চলে যেতে। সবাই বাইরে চলে গেল। অনেকক্ষণ বসে থাকার পর নীরবতা ভেঙে আমি বললাম, এখন কেমন আছেন? সেটা তো না জানলেও চলবে। বুঝে গেলাম রেগে আছে। সমস্যা নেই, বালিকা তোমার জন্য যে এখনো কি কি ওয়েট করতেছে সেটা নিজেও জানি না। আবার বললাম, রাগ করেছেন নাকি? রাগ করার মানুষ থাকলেই তো রাগ করব। আচ্ছা বাদ দেন, এবার বলেন এই কাজটা কেন করতে গেলেন? তুই কিছুই বুঝিস না। আপনি কেন সুসাইড করতেছেন সেটা আমি কি করে বুঝবো? যা, তোর বোঝা লাগবে না। এখানে কেন এসেছিস? আমি বললে তো তুই খুশি হতি। সবাই বলেছে আপনাকে দেখতে, তাই আসলাম। কি সবাই বলেছে সেই জন্য তুই আমাকে দেখতে এসেছিস? তার মানে তুই মন থেকে আমাকে দেখতে আসিসনি। আচ্ছা বাদ দেন, এবার বলেন জন্মদিনের গিফট পেয়ে খুশি হয়েছেন? না হওয়ার কি আছে? খুশির ঠেলায় নিজের জীবনটাই শেষ করে দিতে চাইছিলাম, কিন্তু পারলাম না। খুশি হননি কেন? আজ থেকে তো আপনি মুক্ত, নিজের ইচ্ছা মতো চলতে পারবেন, প্রেম করতে পারবেন। তোর কি একটুও বুক কাঁপলো না? না, আমি জাস্ট আপনার ইচ্ছাটাই পূরণ করতে চাইছিলাম। তুই জীবনেও বুঝবি না। না বোঝাই ভালো। আম্মু এসে বলল, এই তোদের কথা শেষ হয়েছে? আমরা তো কথাই বলিনি, শুরু নাই শেষও নাই। আম্মু কিছু না বলে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। শাশুড়ি এসে আম্মুকে বলল, বা আন্না তো জান্নাতকে আমার বাসায় নিয়ে যাই, কয়েকদিন ওখানে থেকে তারপর পাঠিয়ে দিব। তুই যেটা ভালো মনে করিস। কি রে, কথা কানা যায় না? আরে দিয়ে আসবো তো, এমন করো কেন? যা সিএনজি নিয়ে আয়। তারপর একটা সিএনজি নিলাম। আমি, জান্নাত আর জান্নাতের আম্মু গাড়িতে উঠে জান্নাতদের বাসার দিকে রওনা দিলাম। তৌফিক আর নাফিসকে বললাম আম্মুকে ঠিকমতো বাসায় দিয়ে আসতে। গাড়িতে কোনো কথা হয়নি। বাসার সামনে নেমে জান্নাতকে ধরে ধরে বাসায় নিয়ে যাচ্ছি, কিন্তু ফকিরনি হাঁটতে পারতেছে না। ইচ্ছা না থাকা সত্ত্বেও কোলে নিলাম। কোলে নিয়ে বাসায় দিয়ে আসলাম। বাহ, ফকিরনির ভিতরে ভিতরে লাড্ডু ফুটতেছে। আমিও খুশি, কখনো এভাবে আগে স্পর্শ করিনি। কিন্তু জানো, তুমি তো জানো না তোমার জন্য আমি কি পরিমাণ বাঁশ রেডি করতেছি। বাঁশ থেরাপি দিয়েই তোমার অহংকার আমি মাটিতে লুটাবো, টেরও পাবা না হুসাইন কি জিনিস। যাই হোক, বাসার ভিতরে নিয়ে জান্নাতকে খাটে রাখলাম। ওরে আল্লাহ, মেয়ে মানুষের এত ওজন দেখলে মনে হয় ফু দিলে উড়ে যাবে, কিন্তু ভিতরে ভিতরে এত ওজন জানা ছিল না। জান্নাতকে খাটে রেখে আমি হাঁপাতে লাগলাম। সে আমার কর্মকাণ্ড দেখে হাসতে লাগলো। ওকে রেখে চলে আসবো এমন সময় পিছন থেকে ডাক দিল, হুসাইন, কিছু বলবেন? আজকে না গেলে হয় না? না, আমি এখনো বাসায় যাইনি, অফিসের পোশাক রয়ে গেছি। কিছু খেয়েছো? না, সময় পাইনি, বাসায় গিয়ে খাবো। এখানে খেয়ে যাও। নো থ্যাঙ্কস। আর কিছু না বলে সোজা হাঁটা দিলাম। জান্নাতের আম্মু অনেকবার বলল থেকে যেতে, কিছু না করে দিয়েছি। বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে শুয়ে পড়লাম। এভাবে কিছুদিন চলে গেল। জান্নাতের সাথে আর কোনো যোগাযোগ করিনি। মাঝে মাঝে সে কল দিত, বাট আমি ধরতাম না। কয়েকদিন পর সকালবেলা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন সময় আম্মু আসলো। কিছু বলবে? অফিস কয়টায় ছুটি হবে? 4টায়। কাজ বেশি থাকলে দেরি হতে পারে কেন? না, বলছিলাম অনেকদিন হলো মেয়েটাকে দেখছি না, তুই যদি জান্নাতকে নিয়ে আসতি। সরি আম্মু, আমি পারবো না, যার দরকার সে নিজেই আসবে। এ কেমন কথা? একা একটা মেয়ে নিজে থেকে কি করে আসবে? যেভাবেই আসুক না কেন, আমি নিয়ে আসতে পারবো না। বেশি দরকার হলে তুমিই যাও। যা লাগবে না, আমার মেয়েকে আমি নিয়ে আসবো। যা ইচ্ছা করো। আর কোনো কথা না বলে অফিসে চলে আসলাম। বিকালে কিছুক্ষণ আড্ডা দিলাম। একটু রাত করে বাসায় আসলাম। এসে দেখি জান্নাত চলে এসেছে। কিছু না বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে আছি। জান্নাত এসে বলল, ভুলেই গেছো, একটাবার জিজ্ঞাসা করলে না কেমন আছি। মনে রাখার জন্য কোনো চুক্তিপত্র হয়েছে নাকি যে আপনাকে মনে রাখতে হবে? জান্নাত মন খারাপ করে বলল, খেতে আসো। আমি খাবো না, বাইরে থেকে খেয়ে আসছি, আপনারা খেয়ে নিন। জান্নাত কিছু না বলে চলে গেল। আমি শুয়ে শুয়ে ফেসবুকিং করছি। একটু পর সে আসলো। মনে হয় খাওয়া শেষ। আমার সামনে সে ঘুরঘুর করতেছে। আপনি কেন এসেছেন? মানে আপনি এই বাসায় কেন এসেছেন? আপনার চাওয়া তো আমি পূরণ করে দিয়েছি, আবার কি? তুমি এভাবে কথা বলছো কেন? বললাম তো আগের ঘটনাগুলোর জন্য সরি। এসব সরি টরি বলে লাভ নেই। ডিভোর্স লাইসেন্স দিয়ে দিচ্ছি। এবার থেকে আপনি আপনার মতো আর আমি আমার মতো।
আমি এসব মানি না। আমি আম্মুকে ছাড়া থাকতে পারবো না। যেদিন আম্মু বলবে সেদিন চলে যাব। আমি আর কিছু না বলে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি। জান্নাত এসে বিছানায় উঠতে লাগলো। এই, আপনি কি করতেছেন? কেন ঘুমাবো না? আপনি হয়তো ভুলে গেছেন এটা আমার রুম, আমার বিছানা। সো আপনি আমার বিছানায় শুতে পারবেন না। তাহলে কোথায় ঘুমাবো? যেখানে খুশি ঘুমান, বাট বিছানায় পারবেন না। তারপর একটা বালিশ ওর হাতে দিয়ে বললাম। বালিশ হাতে নিয়ে মন খারাপ করে সোফায় চলে গেল। এবার বুঝো কেমন লাগে। এতদিন আমাকে জ্বালাইছো। আমি অন্যদিকে পাশ কাটিয়ে ঘুমিয়ে গেলাম। মধ্যরাতে কিছু একটার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি জান্নাত নাক টেনে টেনে কান্না করতেছে। আমি বললাম, এই, আপনার সমস্যা কি? এসব ন্যাকা কান্না করার মানে কি? তোমার এত কিছু জানতে হবে না। জানার দরকারও নেই। অন্য কোথাও গিয়ে কাঁদেন, এখানে ঘুমের ডিস্টার্ব হচ্ছে। সকালে আমার অফিস আছে। জান্নাত তারপরেও কান্না করতেছে। আর একবার নাক টানা শুনলে লাথি দিয়ে রুম থেকে বের করব। যত সব আজাইরা। দেখলাম জান্নাত কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। আমি মনে মনে ভাবতেছি, এবার ঠালা বুঝো। জানো, আমিও অনেক কষ্ট পাইছি। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে মনে নেই। ঘুম থেকে উঠে দেখি জান্নাত আমার আগে উঠে গেছে। আমি গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। অফিস করে বাসায় আসার সময় তৌফিক আর নাফিসকে কল দিয়ে আসতে বললাম। ওরা আমার আগেই বসে আছে। কিরে, কি অবস্থা তোদের? এই তো, তোর মতো আর টাকা ইনকাম করতে পারি না। বেকার মানুষের অবস্থা তো ভালো করেই জানিস। আচ্ছা আয়, ওদিকে গিয়ে বসি। চল। জান্নাত কেমন আছে রে? ভালোই, কিন্তু একটা জিনিস আমার মাথায় আসছে না। কি? জান্নাতকে ডিভোর্স পেপার দিলাম, সেটারও কোনো খবর নাই। সে এখন থেকেও যাচ্ছে না। আরে বোকা, যাবে কি করে? সে এখন ফিদা হয়ে গেছে। দোস্ত, যা হয়েছে সব ভুলে যা। এখন সব কিছু ঠিক করে নে, এটাই ভালো হবে। আরে না, জান্নাতকে আরও কিছু শাস্তি দিতে হবে। হুসাইন, বল। জান্নাতকে কলেজের সকলের সামনে অপমান করেছে না? তুইও করবি। কি করে? কি আপনারা বুঝেছেন না তো? গল্প পড়তে থাকেন, আপনারাও বুঝে যাবেন। তারপর তৌফিককে বললাম, তোর বেটা, এটা করা উচিত হবে না। যাই হোক, সে আমার স্ত্রী। আরে বেটা, সমস্যা নাই, পরে আদর করে দিস, সব ঠিক হয়ে যাবে। হারামি, তুই আর মানুষ হলি না। তুই চাকরি করবি নাকি কলেজে যাবি? দুটাই বসকে বলবো ছুটি দিতে, দিয়ে দিবে। আচ্ছা, তাহলে ঠিক আছে। এরপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে রুমে শুয়ে রইলাম। তৌফিকের বুদ্ধি মোতাবেক মোবাইলটা সাইলেন্ট মোড করে কানে লাগিয়ে কথা বলতে লাগলাম। পাশে জান্নাত ছিল। প্রেম করলে যেরকম রোমান্টিক কথাবার্তা বলে, আমিও সেম ভাবে কথা বলতে লাগলাম। জান্নাত রাগে ফুলতে লাগলো। আমি অনেক জোরে হেসে হেসে কথা বলতেছি। অনেক বকাবকি করার পর মোবাইলটা রেখে দিলাম। আসলে কোনো প্রেম করিনি, তাই কথাও খুঁজে পাচ্ছি না। আমি জান্নাতকে দেখিয়ে মোবাইলে একটা কিস দিলাম। জান্নাত আমার সামনে এসে দাঁড়ালো। কিছু বলবেন? মেয়েটা কি? তা দিয়ে আপনার কাজ কি? অনেক কাজ। আগে বলো মেয়েটা কি? আমার ভবিষ্যৎ বউ। বাসায় বউ রেখে অন্য মেয়ের সাথে কথা বলতে লজ্জা করে না? বউ মানে? কোথায় বউ? কে বউ? তাহলে আমি কে? ভুলে যাবেন না, আপনাকে ডিভোর্স দিয়ে দিছি। সো আপনি আমার কেউ নন। মানে কি বলছো এসব? যা শুনেছেন তাই। আর হ্যাঁ, আমার কোনো পার্সোনাল ব্যাপারে আপনি নাক গলাতে আসবেন না। আমি আম্মুর সাথে কথা বলে আপনাকে আপনাদের বাসায় পাঠানোর ব্যবস্থা করতেছি। হুসাইন, প্লিজ এমন করো না। আগের ব্যবহারের জন্য সত্যিই আমি অনেক লজ্জিত। সরি বললাম তো। আমি একটা টান দিয়ে হাতটা সারিয়ে নিলাম। রাগ দেখিয়ে ছাদে চলে গেলাম। ছাদের দরজাটা বন্ধ করে কিছুক্ষণ লুঙ্গি ডান্স দিলাম। ফকিন্নি, যখন আমি তোর পিছে পিছে ঘুরতাম, তোর কেয়ার করতাম, তখন আমাকে 2 টাকার দামও দিতি না। এবার বুঝ কেমন লাগে। ছাদ থেকে নিচে এসে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। জান্নাত যথারীতি বালিশ নিয়ে সোফায় চলে গেল। রাতের বেলা ঘুমটা ভেঙে গেল। জান্নাতের দিকে তাকাতেই দেখি কুটি মেরে শুয়ে আছে। চেহারাটা দেখে আবারও ক্রাশ খেলাম। ঘুমন্ত অবস্থায় মানুষকে আসলেই অনেক নিষ্পাপ মনে হয়। হুমায়ুন আহমেদ বলেছিলেন, যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত সুন্দর। জান্নাত হুমায়ুন আহমেদের ঘুমন্ত নারী। কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝলাম জান্নাত ঠান্ডায় কাঁপতেছে। নিজের কাছেই খারাপ লাগছে। উঠে গিয়ে কম্বলটা ওর গায়ে জড়িয়ে দিলাম। মোবাইলে টাইম দেখলাম, একটু পরে ফজরের আজান দেবে। আর ঘুমালাম না। উঠে অজু করে নামাজ পড়ে বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। বাসায় এসে দেখি জান্নাত মুখ টিপে টিপে হাসতেছে, মনে হয় কম্বল দেওয়ার কারণে। বালিকা, এত খুশি হওয়ার কিছু নেই। হুসাইন কি জিনিস হারে হারে টের পাবা। নাস্তা করে বসে বসে মোবাইল টিপতেছি। এমন সময় আম্মু এসে বলল, কি রে, আজকে অফিসে যাবি না? না, ছুটি নিয়েছি। কেন, শরীর খারাপ নাকি? আরে না, অনেকদিন কলেজে যাই না।
আজকে যাব, আর আমার একটু কাজও আছে। জান্নাত তো পাশে ছিল। জান্নাত আম্মুকে বলল, আম্মু বলছিলাম কি, আমিও তো অনেকদিন কলেজেই যাই না, লেখাপড়াটা ভালোভাবে হচ্ছে না। আজকে গেলে কোনো সমস্যা হবে? আরে না, কিসের সমস্যা, যা তুইও কলেজে যা। ধন্যবাদ আম্মু। এই হুসাইন, বলো। জান্নাতকে সাথে করে নিয়ে আয়। সরি, আমি পারবো না, যে যার মতো যাবে। পারবি না মানে? মেয়েটা একা একা কি করে যাবে? যেভাবে খুশি যাক, বাট আমি নিয়ে যেতে পারবো না। আম্মুকে আর কোনো কিছু বলতে না দিয়ে আমি রুমে চলে গেলাম। গিয়ে রেডি হয়ে জান্নাতের আগে চলে গেছি। আমি তৌফিক, নাফিস আর ইতু বসে আছি। জান্নাত আসছে দেখে তৌফিক বলল, এই মামা আসছে, শুরু কর। কে আসছে? আরে বেটা, তোর সিনিয়র বউ আসছে, শুরু কর। আমি এবার ইতুর হাতটা ধরে বসে হেসে হেসে কথা বলতেছি। ইতুও প্ল্যান মোতাবেক আমার হাত ধরে আছে। জান্নাত এটা দেখে তো রাগে লাল হয়ে গেল। আমার দিকে আর না তাকিয়ে উপরের তলায় চলে গেল। আমরা সবাই হাসতে হাসতে শেষ। ক্লাস করিনি, এইখানেই বসে আছি। দেখলাম জান্নাত উপর থেকে বারবার আমার দিকে তাকাচ্ছে। আমিও খুব সুন্দর করে অভিনয় চালিয়ে যাচ্ছি। 2 ঘন্টা চলে যাওয়ার পর জান্নাত আর ওর কয়েকটা বান্ধবী মিলে আমাদের কাছে আসলো। তৌফিক আর নাফিস একসাথে গান গাইতেছে, আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না। একটা সিনিয়র মেয়ে এসে বলল, কানে নিচে যখন কয়েকটা পড়বে তখন সব রকমের বাজে স্বভাব চলে যাবে। আপু আসসালামু আলাইকুম, ভালো আছেন? ক্লাস না করে এখানে কি পাখি দেখি। বাদরামি করুস? এখানে পাখি আসবে কোত্থেকে? আসেন আসেন, আমার পাশে বসেন, আপনিও দেখতে পাবেন। আমি তখন ইতুর হাত ধরে আছি। জান্নাত আমাকে বলল, ছি, লজ্জা করে না তোমার? কেন, আমি কি ল্যাংটা হয়ে আছি নাকি? তার চেয়েও খারাপ, বাসায় বউ রেখে এখানে অন্য মেয়ের সাথে ছি। ওয়েট, বউ মানে কার কথা বলছেন? কার কথা বোঝো না? আমার কথা। আপনি কে? আপনাকে তো আমি চিনিই না। চেনে না মানে? তুমি এত খারাপ ভাবতেও আমার ঘৃণা হয়। আপনার লজ্জা করে না একটা জুনিয়র ছেলের পিছনে ঘুরঘুর করতে? পাত্তা দেই না, তবুও কেন আসছেন? এতক্ষণ পুরো ক্যাম্পাসে সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে। জান্নাত লজ্জায় মাথা নিচু করে ফেলল। দেখলাম ওর চোখের কোণে পানি। জান্নাত কান্না করতে করতে ক্যাম্পাসের বাইরে চলে গেল। আমার নিজেরও খারাপ লাগছে। ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। পরে আমি তৌফিক আর নাফিস বের হয়ে গেলাম। ইতুকে ধন্যবাদ দিয়ে বিদায় দিয়ে আসলাম। আমরা বাইরে কিছুক্ষণ আড্ডা দিলাম। এরপর বাসায় চলে গেলাম। গিয়ে দেখি জান্নাত সব কিছু রেডি করে বাসা থেকে চলে যাচ্ছে। আম্মু ওকে অনেক বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু সে শুধুই কান্না করতেছে। চলে গেল। আম্মু এসে ঠাস করে আমার গালে একটা বসিয়ে দিল আর বলল, কুলাঙ্গার কোথাকার, তোর জন্য আমার মেয়েটা চলে গেল। ওর যদি কিছু হয় তোর খবর আছে। আমার কথা শুনে মাথাটাই খারাপ হয়ে গেল। এই যে ছেলের কোনো খবর নাই, তিনি ছেলের বউ নিয়ে পড়ে আছে। আম্মুর সাথে রাগারাগি করে ছাদে চলে গেলাম। আসলে জান্নাতের জন্য আমারও খারাপ লাগতেছে, কিন্তু কি করব, ও যেগুলো আমার সাথে করেছে সেগুলোর ফল ওকে পেতেই হবে। কিন্তু মনে হচ্ছে ওর সাথে বেশিই করে ফেলছি। কি করব বুঝতে পারতেছি না। তৌফিককে কল দিলাম। কিরে, কই তুই? বাসায় এই অসময়ে কল দিছিস? কোনো সমস্যা? সমস্যা একটা হয়েছে। কি সমস্যা? মোবাইলে বলা যাবে না, তুই দিঘির সামনে আয়, আমি নাফিসকে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই বলা লাগবে না, আমি বলে দিচ্ছি। দে। কয়টায় আসবি? আসরের নামাজ পড়ে আয়। ওকে। এরপর কল কেটে দিলাম। নিচে গিয়ে দেখি আম্মু না খেয়ে টেবিলের উপর খাবার রেখে চলে গেছে। আমি আম্মুর রুমে গেলাম। খাবে না? তোর খাবার তুই খা, আমি আমার মেয়েকে ছাড়া খাবো না। এই মহা যন্ত্রণা, ধুর, ভালো লাগে না। আমিও না খেয়ে চলে আসলাম। রুমে এসে শুয়ে পড়লাম। ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম আসছে না। পরে উঠে বাইরে চলে গেলাম। আসরের নামাজ পড়ে দিঘির সামনে গেলাম। দেখলাম তৌফিক আর নাফিস বসে আছে। কিরে, তোরা আসছিস? বল কি সমস্যা? মোবাইল হাতে নিয়ে দেখি সুইচ অফ হয়ে আছে। তৌফিক বলল, আমি সবগুলি ঘটনা খুলে বললাম। দোস্ত, আমার মনে হয় এখন তোর জান্নাতের বাসায় যাওয়া উচিত। ধুর, আমি ওইখানে গিয়ে কি করব? কি করবি মানে? ওর ওখানে ক্ষমা চেয়ে নিবি আর বলবি ডিভোর্স পেপার নকল ছিল। আরে না, এটা হয় না। না হলে তুই বসে বসে আঙুল চোষ। জান্নাত কি সব মেনে নিবে নাকি? নিবে। দেখলে না, সে তোর সাথে অন্য কাউকে সহ্য করতে পারে না। সেটা তো আগে ছিল, কিন্তু কলেজে যা করলাম আমার জন্য এখন ঘৃণা ছাড়া আর ওর মনে আর কিচ্ছু নেই। চেষ্টা করতে তো আর কোনো সমস্যা নেই।
তোকে তখনও বলেছিলাম সব কিছু চিন্তা ভাবনা করে কর। শালা মিথ্যুক, তোর জন্যই এসব কিছু হয়েছে। তোর বুদ্ধি না শুনলে কিছুই হইতো না। আরে আমি কি জানতাম নাকি যে তামান্না বাসা ছেড়ে চলে যাবে? আচ্ছা বাদ দে তো, এখন কেমনি কি করবি সেটা নিয়ে চিন্তা কর। আচ্ছা চল কিছু খেয়ে আসি। তোর তো খাওয়া ছাড়া আর কোনো কাজই নেই। এই তুই কি আজকে ওদের বাসায় যাবি? না, গেলেও কালকে। ওদের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম। রাত প্রায় 10টা। খেতে বসলাম, আম্মু আসলো না। একাই খেতে বসেছি, এমন সময় জান্নাতের আম্মু কল দিল। হ্যাঁ, জান্নাতের আম্মা কল দিয়ে কান্নাকাটি শুরু করে দিল। বাবা তুমি কই? আমি তো বাসায়। আপনি কাঁদছেন কেন? কোনো সমস্যা? জান্নাত? কল কেটে দিল। আমি আবারও কল দিলাম, কিন্তু ধরতেছে না। না, আর বসে থাকা যায় না। জান্নাতের কি হয়েছে আল্লাহ জানে। তৌফিক আর নাফিসকে কল দিয়ে বের হতে বললাম। বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিলাম। মাঝপথে তৌফিক আর নাফিস নখে তুলে নিলাম। কিরে, এত রাতে আবার কি হলো? জান্নাতের আম্মা কল দিয়ে কান্না করতে লাগলো। কেন, কি হয়েছে? নিজেও জানি না। পুরোটা শোনার আগেই কল কেটে দিল। তারপর আমি কল দিলাম, কিন্তু ধরতেছে না। আল্লাহ, কি হয়েছে? কথা বলতে বলতে ওদের বাসার সামনে চলে আসলাম। অনেকবার কলিং বেল বাজালাম, কিন্তু ভিতর থেকে কোনো শব্দ নাই। দরজা ধাক্কা দিলাম, তাও কোনো লাভ হলো না। পরে তৌফিক বলল দরজা ভেঙে ফেলার জন্য। তিনজন অনেক কষ্ট করে দরজাটা ভাঙলাম। ভিতরে গিয়ে তো আমার মাথা খারাপ হয়ে গেল। জান্নাতের বাম হাতটা কাটা, পিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছে। রক্তে পুরো ফ্লোর লাল হয়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছে। ওর এই অবস্থা দেখে আমার শরীর কাঁপতে লাগলো। কিন্তু ওর আম্মু কই গেল? জান্নাতের আম্মুর রুমে গিয়ে দেখি উনি ওনার পা উল্টে খাটের সাথে আঘাত খেয়ে পড়ে আছে। মনে হয় তাড়াহুড়ো করতে গিয়ে পা মোচড় খেয়ে পড়ে যায়, আর মাথায় গিয়ে লাগে খাটের সাথে, যার কারণে উনিও সেন্সলেস হয়ে আছে। কি করব কিছুই বুঝতেছি না। আমার শার্টটা খুলে জান্নাতের হাত বেঁধে দিলাম, যাতে আর রক্ত না বের হয়। পরে ওদের দুজনকে হাসপাতালে নিয়ে গেলাম। ইমার্জেন্সিতে দিয়ে আমি বাইরে অপেক্ষা করছি। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বের হতে শুরু করলো। আমার জন্যই আজকে এত কিছু হলো। জান্নাতের জ্ঞান ফিরলেই মাপ চেয়ে নিব। তৌফিক আর নাফিসকে বললাম বাসায় চলে যেতে, কিন্তু ওরাও গেল না। একটু পর ডাক্তার বাইরে আসলো। রোগী আপনার কি হয়? জি, আমার স্ত্রী। দেখুন, ওনার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, জরুরি রক্তের ব্যবস্থা করুন। জি, আমরা তিনজন আছি। বলুন কি রক্তের গ্রুপ কি? বি পজিটিভ। আমার এবি পজিটিভ। আমার ও পজিটিভ। আচ্ছা আসুন। এরপর রক্ত দিলাম। শাশুড়ি আমার জ্ঞান ফিরেছে, উনি ঘুমাচ্ছে। আমি জান্নাতের কেবিনে গিয়ে জান্নাতের পাশে বসলাম। নিশ্চুপ হয়ে ওর চেহারার দিকে তাকিয়ে আছি। জান্নাতের একটা হাত ধরে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালে ঘুম ভাঙলো কারো হাতের স্পর্শে। চোখ খুলে দেখি জান্নাত আমার মাথায় হাত বোলাচ্ছে। আমার ঘুম ভেঙে যাওয়া দেখি অন্যদিকে মুখ কালো করে শুয়ে রইল। কি ব্যাপার, এমন করছিলেন কেন? সেটা কারো না জানলেও চলবে। বুঝলাম সে এখনো রেগে আছে। কেন এটা করলেন? কি করব বলো? আমি তো তোমাকে অনেক কষ্ট দিচ্ছি, অপমান করেছি, তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। তুমি তো আমাকে ক্ষমা করবে না। তাই বলে সুসাইড করবেন? আগেও একই কাজটা করেছেন। কেন বাঁচালে? আমি বললেই তোমার কি? ঠাস করে একটা ওর গালে বসিয়ে দিলাম। তুমি আমাকে মেরেছো? মেরেছি, বেশ করেছি। আমার বউকে আমি মেরেছি, তাতে আপনার কি? বউ? তাহলে সেদিন ডিভোর্স লেটার দিলে কেন? ওটা ডিভোর্স লেটার ছিলই না, জন্মদিনের একটা কার্ড ছিল। শুধু মিথ্যা চিঠিটা আমি লিখেছিলাম। কালকে কলেজে এগুলো কেন করলে তাহলে? আমার সাথে করেছিলেন, আপনাকে একটু বোঝাতে চেয়েছিলাম আপনার কেমন লাগে। অনেক হারামি তুমি। বলে কান্না করতে করতে জড়িয়ে ধরলো। আমিও ধরলাম। এমন সময় আম্মু এসে কাশে দিতে লাগলো। ধুরশালা, আম্মুকে খবর দিল কে? আম্মু জানলে টেনশন করবে, তাই কিছু জানায়নি। আমি ভাবছি ওরা সুস্থ হলে তারপর জানাবো। আমি এখানে একটু আসতে পারি? না, এখানে কারো আসা যাবে